আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি মুস্তফা কামাল তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। পরিমণির অনৈতিক কাজে সহযোগিতার অভিযোগে নাট্য নির্মাতা চয়নিকা চৌধুরী গ্রেফতার। পিয়াসা কাণ্ডে বেরিয়ে আসছে মডেলিং এর আড়ালে অন্ধকার জগতের গল্প। দেশে করোনায় মৃত্যু 22,000 ছাড়ল। শনিবার থেকে দেড়চুরে শুরু ভ্যাকসিনেশন ক্যাম্পেইন। এবং সময় যতই লাগুক বঙ্গবন্ধুর খুনিদের রায় কার্যকর করা হবে। আসামিদের দেশে ফিরে আনতে সকল প্রচেষ্টা অব্যাহত, জানালেন আইনমন্ত্রী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মাদক মামলায় গ্রেফতার হওয়া ঢাকাই ছবির নায়িকা পরিমণির অনৈতিক কাজে সহযোগিতা করার অভিযোগে নাট্য নির্মাতা চয়নিকা চৌধুরীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। শুক্রবার সন্ধ্যায় পান্থপথ এলাকা থেকে চয়নিকাকে আটক করা হয়। এই নাট্য নির্মাতাকে নিজের মম বলে সম্বোধন করেন চিত্রনায়িকা পরিমণি। বিভিন্ন সময়ে তাদের দুজনকে একসঙ্গে দেখা যায়। পরিমণি বিভিন্ন কর্মকাণ্ডেও সবসময় পাশে ছিলেন এই নির্মাতা। গ্রেফতারের পর তাকে ডিবি হেফাজতে নিয়ে যাওয়া হয়। রাজধানীর বারিধারা থেকে রোববার রাতে মডেল পিয়াসাকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ গ্রেফতারের পরপরই বেরিয়ে আসতে শুরু করছে চাঞ্চল্যকর সব তথ্য উপাত্ত। কথিত মডেল ও অভিনেত্রীদের অপকর্ম প্রকাশ্যে এলে দেশজুড়ে শুরু হয় সমালোচনার ঝড়। এতে বিব্রত দেশের চলচ্চিত্রাঙ্গন। সম্প্রতি তথাকথিতদের আসল রূপ বেরিয়ে আসার ঘটনাগুলো নিয়ে 4 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ থাকছে প্রথম পর্ব। পিয়াসা পুরো নাম ফারিয়া মাহবুব পিয়াসা। তার বাবার নাম মাহবুব আলম, যিনি শারীরিকভাবে অসুস্থ একজন মানুষ। পিয়াসা বাড়ি চট্টগ্রামের আজগর দিঘি লেনে। নিম্ন মধ্যবিত্ত পরিবারের পিয়াসা এক যুগ আগে আসেন ঢাকায়। একটি বেসরকারি স্যাটেলাইট টিভির সুপার হিরোইন অনুষ্ঠানের মাধ্যমে ছবি জগতের রঙিন দুনিয়ায় প্রবেশ তার। কথিত মডেল ফারিয়া মাহবুব পিয়াসা চট্টগ্রাম থেকে ঢাকায় আসার পরই বেপরোয়া জীবনযাপন শুরু করেনি, বরং তার অন্ধকার মহলের প্রথম দিকের পৃষ্ঠপোষক ছিলেন একটি টিভি চ্যানেলের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান। সেই মিজানও এখন প্রতারণা ও চেক জালিয়াতির মামলায় রয়েছেন জেলে। এই মিজানের সখ্যতাতেই মিডিয়া পাড়ায় পরিচিত নাম হয়ে ওঠে পিয়াসার। চট্টগ্রামের একটি স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পর্যন্ত লেখাপড়া করলেও নিজেকে কখনো ব্যারিস্টার আবার কখনো ডাক্তার পরিচয় দিতেন। অথচ পিয়াসার আজ পর্যন্ত নেই কোনো মিডিয়াতেই চাকরির কাগজপত্র, এমনকি নেই প্রকাশ্য ব্যবসা, নেই স্বাভাবিক কোনো আয়ের উৎস। অথচ থাকতেন রাজধানী বারিধারার অভিজাত ফ্ল্যাটে, চড়তেন কোটি টাকার BMW গাড়িতে। তথ্যমতে বহুরূপী পিয়াসা অর্থের লোভে এমন কোনো কাজ ছিল না যা তিনি না করেছেন। পিয়াসা নিজের শারীরিক সৌন্দর্যকে পুঁজি করে একে একে বিভিন্ন জনের সঙ্গে সখ্যতা গড়ে তুলে অতিক্রম করতেন প্রতারণার বিভিন্ন ধাপ। কি করেননি পিয়াসা? বিচরণ করেছেন অপকর্মের সকল শাখায়। মাদক বিক্রি থেকে শুরু করে নারী পাচার চক্র, অবৈধ অস্ত্রের ব্যবসা, ব্ল্যাকমেইলিং, নারী সরবরাহকারী, ধনীর দুলালদের প্রেমের ফাঁদে ফেলে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেয়, এমনকি হত্যাকাণ্ড সহ সবকিছুতেই ছিল তার বিচরণ। এমন কর্মকাণ্ডে এক যুগের মধ্যেই কৌশলে হাতিয়ে নেন কোটি কোটি টাকা। পিয়াসার সম্পদের হিসাব জানার পর গোয়েন্দাদেরও হতবাক হতে হয়েছে হয়তো। গোয়েন্দারা জানান তার বাসায় মদের পার্টিতে এক রাতেই খরচ হতো কয়েক লাখ টাকা। যদিও এর কয়েকগুণ বেশি টাকা আমন্ত্রিত অতিথিদের কাছ থেকে বিভিন্ন কৌশলে উঠিয়ে নিতেন তিনি। ঢাকায় নিজের নামে কয়েকটি ফ্ল্যাট রয়েছে বলেও জানা যায়, কিন্তু লোক দেখানোর জন্য থাকতেন ভাড়া বাসায়। বহুরূপী পিয়াসা তার রূপের ধাঁধায় বিপথগামী করে অনেক ধনীর দুলালদের মনোরঞ্জনের ব্যবস্থা করে তাদের থেকে সুবিধা আদায় করতেন অহরহ। ধনাঢ্য ব্যক্তিদের অভিনব কায়দায় ব্ল্যাকমেইল করে অর্থ হাতিয়ে নেওয়ার মতো গুরুতর অপকর্মের দায়ে গেল রোববার রাত 10টায় বিপুল পরিমাণ মদ, ইয়াবা ও সীসা সহ রাজধানীর বারিধারার বাসায় অভিযান চালিয়ে পিয়াসাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পিয়াসার বাসায় তল্লাশি এক পর্যায়ে বিভিন্ন কক্ষে থাকা মদ, ইয়াবা ও সীসা খাওয়ার সরঞ্জাম উদ্ধার করা হয়। সেই বাসা থেকে আমরা মাদকদ্রব্য যেমন মদ, ওয়াইন, তারপরে সেখানে ইয়াবা এবং মাদকের যে একটা সীসা লাউঞ্জ, এবং মৌর বাসা থেকে আমরা পেয়েছি সেখানে হলো মাদকের ভার, এবং সেই মাদকও আমরা উদ্ধার করেছি। শুধু তো আর রাতের রানী হয়নি পিয়াসা। গোয়েন্দা পুলিশ জানতে পারে দিনে ঘুমিয়ে রাতের বেলায় করতেন এমন অপকর্ম। এরা হলো রাতের রানী। এরা দিনের বেলা ঘুমায়, রাতের বেলা হলে বিভিন্ন জায়গায়, বিভিন্ন ক্লাবে, বিভিন্ন জায়গায় তারা পার্টি করে। সেই পার্টিগুলিতে তারা আমন্ত্রণ জানায় মানে সমাজের বিশ্ববিদ্যালয়ে পড়ো অথবা উচ্চবিত্ত সন্তানদেরকে, তাদেরকে নিয়ে তারা কিন্তু আপত্তিকর ছবিগুলো তুলে ব্ল্যাকমেইলিং করে। 2017 সালের মে মাসে বনানীর রেন্ট্রি হোটেলে 2 বিশ্ববিদ্যালয় ছাত্রী ধর্ষণের শিকার হয়েছিলেন। ওই ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারের নাম ছিল ফারিয়া মাহবুব পিয়াসার। এছাড়াও গুলশানের অভিজাত ফ্ল্যাট থেকে মোশরাত জাহান মুনিয়া নামের এক তরুণীর লাশ উদ্ধারের পর যে মামলা দায়ের হয়েছে তাতেও নাম রয়েছে পিয়াসার। এদিকে তথাকথিত এ সকল মডেল ও অভিনেত্রীদের কর্মকাণ্ডে বিব্রত দেশের চলচ্চিত্রাঙ্গনও।
যদি কেউ ক্রাইম করে তাহলে দেশের প্রচলিত আইন অনুযায়ী অবশ্যই তার বিচার হওয়া উচিত। যদি তাদেরকে গ্রেফতার না করা হতো তাহলে বরঞ্চ এটা আইনের প্রতি একটা অন্যায় করা হতো আমি মনে করি। যে কাজ করবে তাকে তার সাজা পাইতে হবে। একদিন এফডিসিতে ঢুকছে, তো সে লেখা হচ্ছে নায়িকা। তো এমন একজনকে আমি একদিন জিজ্ঞেস করলাম যে তুমি নায়িকা লিখছো, নায়িকা প্রত্যাশাই তো, তার নায়িকা লিখছি। তো বিএফডিসি লিখছো, আমি বিএফডিসিতে গেছি। অ্যাকচুয়ালি তারা বুঝেই না যে চলচ্চিত্র কি। একটি ছাগলের পালে ক্ষুধার্ত নেকড়ে যেভাবে ধ্বংসযজ্ঞ চালায়, ছিন্ন ভিন্ন করে ফেলে সব ছাগলকে, তেমনি লোভ লালসা মানুষের সুন্দর জীবনকে করে দেয় এলোমেলো। লোভাতুর মন নিজেকে যেমন করে ধ্বংস, তেমনি তিলে তিলে পুরে নিঃশেষ করে দেয় আশপাশের শিকড় ও পরগাছাদের। আর এভাবেই লোভ লালসা মাথাচাড়া দিয়ে উঠেছিল দেশের কথিত মডেল, অভিনেত্রী ও রাতের রানীদের। এ সকল বহুরূপী পিয়াসাদের লোভের পিপাসা যেন ধুধু সাহারাকেও হার মানায়। সে যাই হোক, অব্যাহত থাকুক এমন অভিযান, মুখোশ উন্মোচিত হোক আরো রানী পরীদের, এমনটাই প্রত্যাশা দেশবাসীর। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, নিউজ ডেস্ক। আবারও দেশের খবর। লকডাউন অমান্য করে যাত্রী নিয়ে চলাচল করায় 40টি বাস আটক করে গাজীপুরের সালনা হাইওয়ে থানা পুলিশ। গেল রাতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা চেকপোস্ট এলাকায় এ বাসগুলো আটক করা হয়। আটক হওয়া বাসগুলোর বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে বলে জানান সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম ফারুক। পরিবারের 5 সদস্য নিয়ে দুবুলিয়া খানপাড় সড়কের পাশে মানবতার জীবনযাপন করছেন পাবনার মানসিক প্রতিবন্ধী মন্টু মিয়া। করোনার এই দুর্দিনেও পাননি কোনো সরকারি সহযোগিতা। স্থানীয় চেয়ারম্যান দিয়েছেন আশ্বাস, কিন্তু মেলেনি এখনো তার সে সুফল। পাবনা থেকে সেলিম মোর্শেদের তথ্য ভিডিও চিত্রে আরো জানাচ্ছেন তরিকুল ইসলাম। দেখতে বন মানুষের মতো, আসলেই না। তিনি পাবনা সাদুল্লাপুর ইউনিয়নের বাসিন্দা মন্টু মোল্লা। দুবলিয়া সড়কের পাশে সরকারি জায়গায় একটি ঝুপড়ি বানিয়ে বাস করেন তিনি। সকলের কাছে মন্টু পাগলা নামেই অধিক পরিচিত। সামান্য বৃষ্টিতে জরাজীর্ণ ঝুপড়িতে ভিজে একাকার হয় 3 সন্তান, স্ত্রী সহ 5 সদস্যের পরিবারটি। অভাব অনটন তাদের নিত্যসঙ্গী। অন্যের কাছে চেয়ে চিনতে কোন রকম দুবেলা কাটে মানসিক প্রতিবন্ধী মন্টু মোল্লা ও তার পরিবারের। কোনো কিছু পাই না, আমার টাকা মতো কোনো পরিচিত নাই। আমি এখানে অনেক কষ্ট আছি। মেম্বারও কিছু দেয় না, চেয়ারম্যানও কিছু দেয় না, সরকার থেকে কিছু দেয় না, মাঠে মরেছে, ঘর দরজা নাই। অসহায় এই পরিবারটি মানবেতর জীবনযাপন করছে। তাদের সহায়তার দাবি জানিয়েছেন স্থানীয়রাও। একটা গড় সরকার থেকে এত কিছু আসে, কিন্তু এরা তো সেরকম কিছুই পায় না। কোনো বাতাই নাই, কোনো বাতাও না, কোনো কার্ডও না, কোনো বয়স্ক বাতাও না। ডেলিভারি গরিব মানুষ। এদিকে সাদুল্লাপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস মুন্সি এতদিন কোনো প্রকার সাহায্য না দিলেও আনন্দ টিভি ক্যামেরার সামনে ঘর করে দেবার আশ্বাস দিয়েছেন। সদর উপজেলায় হচ্ছে 10টা ইউনিয়ন, 2টা ইউনিয়নে আছে হচ্ছে সরকারি খাস সম্পত্তি। আমাদের সাদুল্লাপুর ইউনিয়ন আরো আমাদের 8টা ইউনিয়নে এভাবে কোনো ঘর দরজা বর্তমানে দেওয়া হয় নাই। তারপরেও মন্টুর জন্য আমি চেষ্টা করব। নিদারুণ জীবনযাপন করছে মন্টু মোল্লা। এই অবস্থায়ও আজও পাননি সরকারি কোনো সাহায্য সহযোগিতা। ফলে মানবেতর জীবনযাপন করছে পরিবারটি। প্রধানমন্ত্রীর কাছে পরিবারটির একটিই দাবি, একটি ঘর করে দেয়া হোক একটি ভাতার কার্ড। তাহলেই পরিবারের 5 সদস্য নিয়ে জীবনযাপন করতে পারবেন। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। দেখছেন আনন্দ টিভি রাতের সংবাদ, সঙ্গে আছি মোস্তফা কামাল তোহা। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে কক্সবাজারের রামুচা মরিচা চেকপোস্টে একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে 70,000 পিস ইয়াবা সহ 2 মাদক ব্যবসায়ীকে আটক করে বিজিবি। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়। পাশাপাশি উদ্ধার হওয়া ইয়াবার মূল্য 2,10 লাখ টাকা বলে জানায় র্যাব। আটক মাদক ব্যবসায়ীদেরকে রামু থানায় হস্তান্তর করা হয়। দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করে 30 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম ফারুক। এদিকে বৃহস্পতিবার রাত 8টায় কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে 2,68,000 পিস ইয়াবা সহ কলিমুল্লাহ এবং কেফায়াতুল্লাহ নামের 2 রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করে র্যাব। আটক মাদক ব্যবসায়ীদেরকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়। শুক্রবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন র্যাব 15 সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদি। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে রাজবাড়ীর পাংশার ভট্টাচার্য গ্রামে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও 9,200 পিস ইয়াবা সহ 3 মাদক কারবারিকে আটক করে র্যাব। আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে পাংশা থানায় হস্তান্তর করা হয়। দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব 8-এর অধিনায়ক মেজর খালিদ মাহমুদ। কুষ্টিয়ায় বিভিন্ন সময় অভিযানে জব্দ হওয়া বিপুল পরিমাণ মাদক দ্রব্য ধ্বংস করল বিজিবি। বৃহস্পতিবার বিকেলে জেলার 47 ব্যাটালিয়ন কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এসব মাদক দ্রব্য ধ্বংস করা হয়। ধ্বংসকৃত মাদকের বাজার মূল্য 8,06,21,000
910 টাকা। এই সময় কুষ্টিয়ার 47 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোর্শেদ সহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এবার কৃষি সংবাদ। ভরা বর্ষা মৌসুমেও পর্যাপ্ত বৃষ্টি নেই রংপুরে, তাই আমন ধান আবাদ নিয়ে বিপাকে কৃষকরা। বৃষ্টি না থাকায় এই ধানেও সেচ দিতে হচ্ছে তাদের, এতে বাড়ছে উৎপাদন খরচ, একই সাথে বাড়ছে লোকসানের সংখ্যা। রংপুর থেকে মাহফুজ আলম প্রিন্সের পাঠানো তথ্য ভিডিও চিত্রে আরো জানাচ্ছেন ফয়সাল মাহমুদ। বছর ধরে এমনিতেই করোনার মহামারীর দুর্ভোগে কৃষক, বিভিন্ন রকমের প্রাকৃতিক দুর্যোগে ফসলের ক্ষতি হাজার হাজার হেক্টর জমিতে। ঠিক এই সময়ে দেশের উত্তরাঞ্চলের অন্যতম কৃষি নির্ভর জেলা রংপুরে নেই পর্যাপ্ত বৃষ্টিপাত। মাঠের ফসল নিয়ে এখন চিন্তার ভাঁজ কৃষকের কপালে। বাংলা পঞ্জিকা শ্রাবণ থেকে অগ্রহায়ণ পর্যন্ত আমন মৌসুম। বর্ষার বৃষ্টি এ সময় ধানের পানির চাহিদা যোগায়, বাড়তি কোনো সেচের প্রয়োজন হয় না। কিন্তু বৃষ্টি না হওয়ায় সেই আমন বাঁচাতে শঙ্কায় রয়েছেন তারা। অন্যান্য ফসলের চেয়ে আমন চাষে সার পানি কম লাগায় খরচ কম হয়, তাই এই ধান চাষে উৎসাহী কৃষকরা। তামাক করছিলাম তো, তামাকে খরচ খুব বেশি করা হয় যে আমন আবাদে পানি সেচ লাগে না, ঔষধ কম লাগে, সার কম লাগে। অনাবৃষ্টির কারণে কিছুটা ক্ষতি হলেও পুষিয়ে নিতে কৃষকদের সাথে সার্বক্ষণিক মাঠ পর্যায়ে যোগাযোগ রাখছেন এই কৃষি কর্মকর্তা। এবার বৃষ্টি নির্ভর আমন ধানটা করা হয়, কিন্তু এবার বৃষ্টি না হওয়ার কারণে কৃষকরা নিজেই সেচ দিয়ে আবাদ শুরু করে দিয়েছে। কারণ শ্রাবণ মাস, পুরো শ্রাবণ মাস ধান লাগানোর সময়, এই মাসের মধ্যেই তারা ধান লাগানো শেষ করবে। তবে এবারে কৃষকদের বীজ আধুনিক পদ্ধতিতে রোপা আমন উৎপাদনে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে সরকার, তাই উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণে বেগ পেতে হবে না, এমনটাই বললেন বিভাগীয় এই কর্মকর্তা। আমন মৌসুমে আমাদের রংপুর জেলায় 1,65,941 হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আমরা আমন আবাদের জন্য কৃষকদেরকে এবারে প্রণোদনা হিসেবে প্রায় 11,000 কৃষককে আমরা আমনের হাইব্রিড এবং উপসি বীজ সরবরাহ করেছি। চলতি মৌসুমে রংপুরের বিভিন্ন উপজেলায় 1,65,941 হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ফয়সাল মাহমুদ, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। এই ছিল এখনকার মতো আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন। সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anandotv BD এই পেজে। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।